প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। কেমন আছেন? ভালো আছি। ডাকসু নির্বাচন হয়ে গেল, দেখা যাক পত্রিকার শিরোনামগুলো কি একটু পড়ে শোনাই। দৈনিক প্রথম আলো, রাত ৩টা পর্যন্ত ফল, ডাকসুতে এগিয়ে ছাত্র শিবির, বিক্ষোভের মুখে নেপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগ, তরুণদের বিক্ষোভ। দৈনিক যুগান্তর, ডাকসু হল সংসদ নির্বাচন, সকালে উৎসব, বিকেলে উত্তেজনা, ভিপি জিএসএস শিবির এগিয়ে। কালের কণ্ঠের শিরোনাম, ডাকসুতে নতুন ইতিহাস, ভিপি জিএস এজিএস ছাত্র শিবিরের কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান ছাত্রদলের, তীব্র গণ আন্দোলনে নেপালের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পদত্যাগ। দৈনিক ইত্তেফাক, শিবিরের পক্ষে কাজ করেছে ঢাবি প্রশাসন, অভিযোগ ছাত্রদলের, ক্যাম্পাসে বিক্ষোভ উত্তেজনা, ভিপি জিএস পদে শিবির এগিয়ে। বাংলাদেশ প্রতিদিন, শান্তিপূর্ণ ভোট শেষে উত্তাপ, বাংলাদেশের পথেই নেপাল। মানবজমিনের শিরোনাম, ডাকসুতে শান্তিপূর্ণ ভোট, পাল্টাপাল্টি অভিযোগ, ঢাকার চিত্র নেপালে। খবরের কাগজের শিরোনাম, উৎসব উত্তেজনায় ডাকসুতে ভোট, জ্বলছে নেপাল, প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ। দৈনিক ইনকিলাব, জেনজি নিয়ন্ত্রণে নেপাল, ডাকসুতে উৎসবমুখর ভোট, প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। আমার দেশের শিরোনাম, ডাকসুতে শিবিরের ইতিহাস, হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী। দৈনিক দিনকাল, বিক্ষোভ সংঘাতে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ, জাতীয় নির্বাচনে জয়ী হলে স্বনির্ভর দেশ করবে বিএনপি, গয়েশ্বর রায় বলেছেন। রূপালী বাংলাদেশ, শ্বাসরুদ্ধকর অপেক্ষা, উত্তেজনা, ভোট পড়েছে 48.33%। বাংলাদেশ প্রতিদিনের বাংলাদেশ, ডাকসুতে উৎসব ও শান্তিপূর্ণ ভোট, কোনো দলের নই, কখনো রাজনীতি করিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন। শরীফ, অনেক জল্পনা কল্পনা এবং প্রত্যাশা ডাকসু নির্বাচনের উপর এবং ডাকসু নির্বাচনকে ঘিরে জাতীয় রাজনীতির মেরুকরণ হতে পারে, নানা ধরনের আলোচনা। এবং গতকালটা একটা বেশ সকালের দিকে বেশ আনন্দমুখর পরিবেশ গেল, ভোট গণনার আগে আগে আবার উত্তেজনা ছড়ালো। তো যেমন পত্রিকার শিরোনাম হয়েছে ডাকসুতে এগিয়ে ছাত্র শিবির, আরেকটি পত্রিকার শিরোনাম যে সকালে উৎসব, রাতের দিকে আবার বিক্ষোভ। আবার শিবিরের পক্ষে কাজ করেছে ঢাবি প্রশাসন, অভিযোগ ছাত্রদলের। তো আমাদের দেশে কি ওই নির্বাচনে এই সংস্কৃতি থাকবেই যে আমি যদি না জিতি তাহলে আমার অভিযোগ থাকবেই? কি বলেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। ডাকসু নির্বাচনটা বাংলাদেশে সবসময়ই মোটামুটি আলোচিত থাকে, তবে যেহেতু দীর্ঘ বিরতির পর নির্বাচনগুলো হয় এই কারণে আগ্রহের জায়গাটা আরও বেশি থাকে। এবারের যে নির্বাচনটা হলো, এই নির্বাচনের আগে একটা বাংলাদেশের রাজনীতিতে বিরাট পরিবর্তন ঘটে গেছে। একটা গণ অভ্যুত্থানে 1.5 দশকের একটা শাসক, এবং এগুলো আমরা সবাই মোটামুটি জানি। ছাত্র শিবিরের জন্মের পর এই প্রথমবার ডাকসু নির্বাচনে তারা অবিস্মরণীয় একটা ফলাফল করেছে। এই ফলাফলটা প্রথমত তাদের রাজনীতিকে অনেকটা এগিয়ে নেবে, তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে, তাদের মধ্যে কাজ করার কর্মীদের যে মনোবলটা এটা বাড়িয়ে দেবে, এবং রাজনীতিতে তারা আরেকটু শক্তি প্রদর্শনেরও একটা চেষ্টা হয়তো এর ভিতর থেকে সাহসটাও পাবে। দ্বিতীয় দিকটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের পর যে শক্তিগুলোর বিকশিত হয়েছিল তাদের মানে হযবরল অবস্থা, তাদের বেহাল দশাটাও এর ভেতর থেকে সামনে এলো। জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশের বৃহত্তম এখন রাজনৈতিক দল বিএনপি, তার ছাত্র সংগঠন, তার যে ফলাফল, নিশ্চয়ই তাদের অনুসারী যারা, শুভাকাঙ্ক্ষী যারা, তারা এটায় সন্তুষ্ট হবে না। এর বাইরে আরেকটা শক্তি, যে শক্তিটা বাংলাদেশের রাজনীতিতে পরিচিত এবং তারা যে বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের প্রিভিলেজগুলো পাচ্ছে
তার নাম এনসিপি এবং এনসিপির যে ছাত্র সংগঠনটি আছে। আমি সুবিধা পাচ্ছি এই কারণে কেন বলছি, আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ যে সমস্ত বৈঠকগুলো হয়, অনিবন্ধিত দল হওয়ার পরেও এনসিপিকে ডাকা হয়, কারণ গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসাবে। অথচ এই গণ অভ্যুত্থানে 1 বছর আগে যারা সামনের কাতারে ছিল, নেতৃত্বে ছিল, তাদের ফলাফল একেবারে বিপর্যয়কর একটা অবস্থা। সুতরাং এটি একটা প্রশ্ন হয়ে আসতে পারে সামনে যে গণ অভ্যুত্থানের যে মেইন অংশগ্রহণকারী যারা, স্টেক হোল্ডার যারা ছিল, একেবারে কমান্ডার যারা ছিল, তাদের রাজনীতির কি সংকুচিত হয়ে আসছে? রাইট না, আমি এই ভোটের ভিতর থেকে সেটি প্রকাশ হলো। আপনাকে ছোট্ট করে যদি আমি একটা প্রশ্ন করি, যেটা হলো যে ছাত্র শিবিরের এই যে জয় আমরা অভিনন্দন করি, এটা তো শিক্ষার্থীদের ম্যান্ডেট, ঠিক আছে, এবং অভিযোগ পাল্টা অভিযোগ হচ্ছে, কিন্তু ভোটের যে ব্যবধান সেই ব্যবধানটাও অনেক। তো যারা অভিযোগ করছেন, এটা কি শুধু অভিযোগ করছেন তারা, নাকি তারা মাঠের অবস্থা বুঝে অভিযোগ করছেন? যেমন আমি যদি আপনাকে উদাহরণটা দিই এরকমের, যে আপনি যদি জাস্ট দাঁড়িয়ে বলেন যে এই যে সারা সম্মুখে যা দেখা যাচ্ছে সব কিছু আমার, কিন্তু সব কিছু আমার কি না, এই গবেষণাটা, এই দলিলপত্র বা এই বাস্তবতা কি আমার কি না, এইটা কি আমরা বেশি উচ্চাভিলাষী হয়ে উঠলাম? এই ফলাফলের ভেতর থেকেই আমি আমার যে বিশ্লেষণটা, তার ভিতর থেকে আমি উত্তরটা দিতে পারবো। প্রথমত, নির্বাচন হয়েছে, একটা গণ আকাঙ্ক্ষা ছিল যে একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক। বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে। সাধারণত আমাদের এখানে যারা পরাজিত হন তারা অনেকগুলো প্রশ্ন তোলেন। আমাদের জাতীয় সংসদে যে নির্বাচনগুলো তুলনামূলকভাবে নিরপেক্ষ, গ্রহণযোগ্য হয়েছে, সেগুলো নিয়েও পরাজিতরা প্রশ্ন তুলেছে। গতকালের যে ফলাফল, এই ফলাফল নিয়ে যারা পরাজিত হয়েছেন তারা প্রশ্ন তুলেছেন, যারা বিজয়ী হয়েছেন তারা পরাজিত হলেও তারাও কতগুলো তুলতেন। তবে গতকালকের নির্বাচনে একেবারে কারচুপি করেই যে তারা বিজয়ী হয়েছে এটি যেমন সঠিক না, আবার প্রমাণিত কতগুলো অভিযোগ এখানে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে এক ধরনের সহযোগিতার মনোভাব দেখা গেছে, এবং একজনকে তো ওদের বহিষ্কার, একজন ধরাও পড়েছে অন্যায় করতে গিয়ে, তিনি স্বীকারও করেছেন। আমার যেটা ধারণা যে এই নির্বাচন ঘিরে অনেক ধরনের ডিজাইন যেমন হয়েছে ব্যবস্থাপনার ক্ষেত্রে, রাজনৈতিক সংগঠনগুলো তারা এক ধরনের ব্যবস্থাপনার করেছে যার ভেতরে কতগুলো অন্তর্নিহিত দিক ছিল। আচ্ছা, ডাকসু নির্বাচনে 1700 গণমাধ্যম কর্মীর কেন থাকতে হবে? না, আপনি যদি আবার এই প্রশ্ন করেন তাহলে গণমাধ্যম কর্মীরাও তো হলো আমরা কেন থাকবো না। আচ্ছা, এবং পত্রপত্রিকায় এমন সংবাদও বেরিয়েছে যে ক্যাম্পাসের চারিদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের প্রচন্ড ভিড়ও দেখা গেছে রাতে। তো 1700 গণমাধ্যম কর্মীর ভিতরে ঢাকা শহরে কি আসলে 1700 গণমাধ্যম কর্মী পাবেন আপনি? মূলধারার তো এই যে এত সংখ্যক গণমাধ্যম কর্মীকে সেখানে উপস্থিত রাখার পেছনেও এক ধরনের রাজনীতি আছে। আপনার যে সামগ্রিক পরিকল্পনা, সেই সামগ্রিক পরিকল্পনার অনেকগুলো জায়গা আছে। আমি আবার বলি যে পুরো ফলাফলটা, ভোটটা, যে এই ধরনের ঘটনার যে সম্মিলিত বহিঃপ্রকাশ, আমি সেটি বলবো না। কারণ কোনো জায়গায় 10কে আপনি 12 করতে পারেন, 13 করতে পারেন, কিন্তু 10কে আপনি 95 করতে পারেন না, যদি ওই যে রাতের বেলায় আপনি কাজটা শেষ করে না ফেলেন। তবে যে প্রশ্নগুলো উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বাড়ায়নি। আপনি কোনো একটা নির্বাচনে কোনো একটা উপজেলার একজন ভূমি অফিসের কর্মকর্তা, একজন সমবায় কর্মকর্তা নির্বাচনে যে আচরণটা করেন, হয়তো নিরপেক্ষতা না রেখে কোনো একটা পক্ষের প্রতি পক্ষপাতিত্ব দেখান, এটি একটা বিষয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একজন শিক্ষক অথবা কোনো একজন প্রশাসনিক কর্মকর্তা কোনো নির্দিষ্ট একটা দলের প্রতি বিশেষ আনুগত্য প্রদর্শন করা অথবা সুবিধা দেওয়ার চেষ্টা করা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা এই ডাকসুর কাছে আশা করব যে নির্দিষ্ট কোনো মতাদর্শের প্রতিফলন
যদি ডাকসুর ভেতর থেকে আপনি রিফ্লেক্ট করার চেষ্টা করেন। আপনি কি সেটা আশা করেন যারা একটি দল থেকে পুরো বলা যায় পুরো একেবারে সংখ্যাগরিষ্ঠ প্রার্থী জয়ী হওয়া, তারা কি আপনার এই প্রত্যাশা পূরণ করবে? আপনার ডাকসু নির্বাচনকে ঘিরে কতগুলো ইশতেহার দেওয়া হয়েছিল, অঙ্গীকার করা হয়েছিল। আপনাকে আমি জানি না আমার এই ছবিটি দেখানো কতটা, এই যে আপনি ছবিটা দেখছেন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্র, এবং এই চিত্রটি কিন্তু অনেক কিছু প্রমাণ করে। আমি কতটা আধুনিক বা আমি কতটা কি, এই সব কিছু কিন্তু প্রমাণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ভোটের ফলাফলগুলোর ভেতর থেকে কতগুলো মতাদর্শিক ভাবনার বহিঃপ্রকাশ আসে, তার কতগুলো বার্তাও আসে। মুক্তিযুদ্ধটা কোথায়? মুক্তিযুদ্ধকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব একটা গুরুত্ব দিয়েছে বলে আমার মনে হয়নি। সেটি গুরুত্ব দিলে হয়তো কোনো কোনো জায়গায় ফলাফল ভিন্ন হতে পারত। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে আমি ওন করি এবং গত 1.5 দশক যে মুক্তিযুদ্ধের চর্চাটা হয়েছে তার মধ্যে একটা ভিন্নতা কিন্তু আছে। বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধর নাম করে যে ধরনের দানবীয় আচরণ করা হয়েছে এবং দানবীয় আচরণটাকে জাস্টিফাই করার জন্য মুক্তিযুদ্ধকে সামনে আনা হয়েছে, সেটিকে ত্রিপল দিয়ে সমস্ত দুষ্কর্মকে ঢেকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ ত্রিপল দিয়ে। এগুলো যেমন প্রভাব প্রতিক্রিয়া আছে, আবার আপনি যদি কাজ না করে শুধুমাত্র, আমি ছাত্র সংগঠনগুলোর ক্রিটিকটা এই জায়গা থেকে করব, আপনি যদি মধুর ক্যান্টিনে বসে সারাদিন রাজা উজির মারেন, আপনি সোশ্যাল মিডিয়ায় রাজা উজির মারেন, আপনি শিক্ষার্থীদের কাছে না যান, একটা মিছিল করে আপনি যদি মনে করেন যে আমি বিরাট কিছু করে ফেললাম, শিক্ষার্থীদের যে প্রতিদিনের যে সংগ্রামটা, এটা নিয়মিত একটা বিষয়, আপনার তার সঙ্গে থাকতে হবে। আপনি যদি রাজনীতি করা আর সংগঠন করা এক না। আমাদের এখানে ছাত্র সংগঠন বলেন, রাজনৈতিক নেতৃত্ব বলেন, অনেকেই সে আসলে কি করে বা করতে চায় এটি তার কাছে পরিষ্কার না। একটা বিরাট অংশ আছে যারা মনে করে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেওয়ার ভেতর থেকে আমি বিরাট একটা দায়িত্ব শেষ করে ফেললাম। লক্ষ্য করার বিষয় হচ্ছে এই ধরনের মতাদর্শ যারা একটু বিশুদ্ধ রাজনীতি করতে চায়, আমি এদের অনেকের কাছে দেখেছি, অনেকের খবর নিয়ে দেখেছি, সেই সমস্ত সংগঠনগুলোর একটা ফেসবুক পেজ পর্যন্ত নেই, অথচ সমস্ত দায়ভার একেবারে অমুকের কাঁধে তমুকের কাঁধে দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকা দেওয়ার একটা প্রবণতা সবসময় আছে। আপনাকে ধন্যবাদ। নেপাল নিয়ে একটু কথা বলবো, কিন্তু তার আগে বলতে চাই ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতিতে কি প্রভাব ফেলবে মনে হয়? এর ভেতর থেকে আপনাকে একটা বার্তা দেওয়া হলো, প্রথমত যে বাংলাদেশের বা রাজনীতি বিভক্ত হয়ে গেছে, বিভক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, সেই বিভক্তির একটা জায়গায় ওই যে আমি যেটা বললাম যে মুক্তিযুদ্ধ বেস্ট, একটা দিক দুর্বল হচ্ছে আর একটা দিক সবল হচ্ছে। দ্বিতীয় জায়গাটা গণ অভ্যুত্থানের ভেতর থেকে যে নতুন শক্তি হিসাবে এনসিপি এবং এই তরুণদেরকে আমরা দেখেছিলাম, তাদের অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে, ওই গ্রহণযোগ্যতার জায়গায় তারা নেই। অথবা এই যে অনেকগুলো শক্তির মধ্যে হয়তো একটা আন্তঃসম্পর্ক আছে যেটা আমরা বুঝতে পারি না। একটা অভিযোগ আছে যে এনসিপির সঙ্গে জামাত বা শিবিরের একটা সখ্যতা আছে, সেটাও হতে পারে। তবে এনসিপি যদি আলাদা একটা স্বতন্ত্র সত্তা নিয়ে রাজনীতির কথা বলে, তাহলে এই ভোটের ভেতর থেকে দেখা যাচ্ছে তাদের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আলোচনায় আসারও সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের অবস্থাটা ছাত্রদের কাছে ক্রমশই দুর্বল হচ্ছে এবং দুর্বল হয়ে গেছে। আর ক্যাম্পাস ভিত্তিক যে সমস্ত প্রগতিশীল চিন্তা, প্রগতিশীল চর্চা, প্রগতিশীল ছাত্র সংগঠন যেগুলো ছিল, তারা নিজেদের মধ্যে হানাহানি দলাদলির কারণে ক্রমশই প্রান্তিক হয়ে যাচ্ছে। এবং এখান থেকে যদি বেরিয়ে আসতে হয়, আমি কখনোই বিশ্বাস করি না বিশ্ববিদ্যালয়ের এই যে ভোটাররা, তারা সবাই ওই ছাত্র শিবিরের মতাদর্শের প্রতি আস্থাশীল হয়েই তাদেরকে ভোট দিয়েছে। হয়তো যে প্রার্থীরা অনেক সময় আপনি খেয়াল করে দেখবেন, প্রার্থীর ব্যক্তিগত ব্যবহার, ব্যক্তিগত আচরণ, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হয়তো তারা ওই বিষয়টাকে দৃশ্যমান করতে পেরেছে। অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকার চিত্র নেপালে, বাংলাদেশকে হুবহু নকল নেপালের। এটি
নেপালের অবস্থাটা দেখে আমি বিস্মিত হচ্ছি, কারণ যারা গতকালকে তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, এই যারা ক্ষমতায় ছিলেন তারা একটা দীর্ঘ লড়াইয়ের ভেতর থেকে ক্ষমতায় ছিলেন। নেপালের মাওবাদীদের কথা আপনার মনে আছে, প্রচণ্ডর নেতৃত্বে মাঝে মাঝে তারা শহরে আসতেন, সরকারকে জানাতেন, একটা গেরিলা যুদ্ধ করেছেন তারা, এবং মানুষকে সাথে নিয়ে রাজতন্ত্র উচ্ছেদ করেছে। এবং এর আগে কিন্তু আর একটা গণঅভ্যুত্থান, তরুণরা তো আবার রাজতন্ত্র, এখন সেখানে আবার সেই রাজতন্ত্রের প্রতি তাদের আগ্রহটা বাড়ছে। ব্যক্তি হিসাবে যিনি, যার ছবিটা আপনার সামনে, জি, প্রধানমন্ত্রী, হ্যাঁ, সাবেক প্রধানমন্ত্রী জি কেপি শর্মা ওলি, তার সাথে আমার একাধিকবার দেখা করার সুযোগ হয়েছে। তিনি নেপালের কমিউনিস্ট পার্টির সাথে রাজনীতির সাধারণ সম্পাদক ছিলেন, ঢাকায় একাধিকবার এসেছেন। ব্যক্তিগতভাবে কথা বলে যেটা দেখেছি যে যথেষ্ট দেশপ্রেম তার মধ্যে ছিল, কিন্তু সেই সরকারটার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো উঠছে এটি অনেকটা বিস্মিত হয়েছি। তবে এই পরিবর্তনের সাথে বাংলাদেশের পরিবর্তনের কথা আপনি যথার্থ বলেছেন, এর আগে শ্রীলঙ্কায় পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তন অনেক জায়গায় ইতিবাচক ফলাফল না এনে নেতিবাচক ফলাফল নিয়ে এসেছে। আমরা জানি না এই যে কি বলে নেপালের এই পরিবর্তনটা ইতিবাচক হবে নাকি নেতিবাচক হবে। আমাদের এখানে শ্রীলঙ্কায় যে পরিবর্তনটা হয়েছে সেখানে তারা স্পিডটাকে কাজে লাগিয়ে সেখানেও বামপন্থীরা ক্ষমতা নিয়েছে ইলেকশনের ভেতর থেকে, গণঅভ্যুত্থানের পরে। আবার নেপালে তারা ক্ষমতা হারিয়েছে। তো হিমালয় কন্যার মুখে আবার হাসি ফুটবে কিনা আমরা জানি না, তবে তরুণরা হঠাৎ করে যে কোনো বিষয়ে স্পার্ক করতে পারে, তার সর্বশেষ উদাহরণ নেপাল। এর ভেতর থেকে রাজনীতিবিদদের, এর ভেতর থেকে সরকারকে, রাষ্ট্রকে অনেকগুলো মেসেজ তারা দিয়ে যায়। আমরা আশা করব নেপালের এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা নেপালকে একটা গণতান্ত্রিক শাসনের দিকে ফিরিয়ে নিয়ে যাবে, আবার পেছনে সেই রাজতন্ত্রের দিকে না। নেপালকে একটা সমৃদ্ধ নেপাল গড়ে তোলার পেছনে, নেপাল অনেক রিসোর্সফুল একটা দেশ, অবশ্যই রিজিওনাল পলিটিক্সের যে বড় শক্তির যে খেলা, সেই খেলার একটা ক্ষেত্র হয়ে উঠুক নেপাল, এটা আমরা কখনোই চাই না। আরেকটি খবর বা আলোচনা এরকম শোনা যাচ্ছে যে নেপালের এই বিদ্রোহ মূলত পুরনো রাজনীতিবিদদের বিরুদ্ধে, তার মানে জেনারেশনের সাথে একটা গ্যাপ তৈরি হচ্ছে সারা পৃথিবীতে, তাই কি? আমি ওইটাই আপনাকে বললাম। আমি যে প্রচণ্ডর কথা বললাম, প্রচণ্ড যে জনপ্রিয়তা, তার যে সাংগঠনিক শক্তি এবং মানুষের সাথে মিশে থাকার তার যে সাংগঠনিক ক্যাপাসিটি, যদিও তা পরবর্তীকালে তাদের দলের মধ্যে অনেকগুলো ভাঙন হয়েছে, এক এক গ্রুপ এক এক দিকে চলে গেছে, নেপালি কংগ্রেস সেখানে একটা ভূমিকা রেখেছে, রাজতন্ত্রপন্থীরা একটা ভূমিকা রেখেছে। এই প্রচণ্ডর তার একটা বিরাট ক্যাডার বাহিনী, গেরিলা বাহিনী, প্রচণ্ড বাহিনী ছিল, প্রচণ্ড একটা বাহিনী ছিল, প্রায় 25,000 সদস্যের। তারা সবাই পাহাড়ে থাকতেন এবং সরকারকে তারা জানিয়ে দিতেন জনকল্যাণমূলক কতগুলো কাজ তারা করতেন, মানুষের কাছে কিভাবে তারা গিয়েছেন, সরকারকে জানিয়ে দিতেন যে আগামী এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমরা রাজধানী শহরে আসব, এবং সরকার তার সমস্ত কার্যক্রম বন্ধ করে রাখত। তারা আসতেন, দুদিন থাকতেন, শহর পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, তারপরে কতগুলো সেবামূলক কাজ করে আবার তারা ফিরে যেতেন। অর্থাৎ জনগণের সাথে তাদের একটা সম্পৃক্ততা ছিল এবং জনগণ তার সেটিকে রিকগনাইজও করেছে। কিন্তু পরবর্তীকালে সেই মানুষের সাথে, সেই মানুষের হয়তো সন্তানদের সাথে, নতুন যে জেনারেশনের সাথে যে গ্যাপটা তৈরি হয়েছে, আমিও এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের এই যে ফলাফল, নির্বাচনের ফলাফল বলেন, এই যে তরুণদের অন্যদিকে মুখ ফিরিয়ে নেওয়া বলেন, এখানেও কতগুলো জায়গায় পলিসি মেকার যারা আছেন, সরকারে যারা আছেন, তাদেরকে নিয়ে যে প্রতিনিয়ত প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলো এই কারণে উঠছে যে অনেক জায়গায় গণ অভ্যুত্থানের প্রত্যাশা যথাযথভাবে পূরণ হয়নি। আমরা কোনোভাবেই এই অভ্যুত্থানগুলো ব্যর্থ হোক। আর শেষ কথা হচ্ছে, এই সময়কালে একেবারে ক্লিয়ার করে বলা যায়, ডিপ স্টেট কনসেপ্ট যেটা পৃথিবীর দেশে দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে, বড় শক্তিগুলো তাদের কর্তৃত্ব বা তাদের নিয়ন্ত্রিত একটা ব্যবস্থা প্রবর্তনের জন্য চেষ্টা করছে। এই পরিবর্তন যেন ওই চেষ্টার সাথে কোনোভাবে একসাথে একভাবে না হাঁটে। একেবারে শেষ এই পরিবর্তন গেল যেন জনগণের মুক্তির পথে দেয়। শেষ প্রশ্ন একেবারে ছোট্ট করে,
ডাকসু নির্বাচন কি প্রমাণ করলো? আমরা কিন্তু সবাই বলি, সব রাজনৈতিক দল বলে তরুণরা আমার, এবং তরুণদের নিয়ে নানা কথা বলা হয়। তাহলে এই নির্বাচন কি প্রমাণ করলো? তরুণরা কার? তরুণরা আসলে স্বাধীনভাবে তাদের মতামতটা ব্যক্ত করেছে। তরুণরা কারো দাসত্ব করে না। সে যেটাকে বেটার মনে করে বা বেস্ট যেটাকে মনে করে সেদিকে কখনো যায়। সেটি কখনো কখনো ভুলও হতে পারে, ভুলও হয়। তারপরেও আমি তরুণদের যে কোনো ধরনের মতামতকে রেসপেক্ট করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, ডাকসু ছিল উল্লেখযোগ্য। ডাকসুর নতুন নেতৃত্ব পাওয়া গেল, দেখা যাক সামনের দিনগুলো কেমন হয়। তবে আমরা চাই শিক্ষাঙ্গন ভালো পরিবেশ থাকুক, শিক্ষার পরিবেশ ভালো থাকুক, এবং আমাদের একটা উন্নয়নের অগ্রযাত্রা আরও এগিয়ে যাক। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আরও কথা হবে। খোদা হাফেজ।